আসসালামু আলাইকুম। আশা করি সবাই ইনশাল্লাহ ভালো আছেন। আমি একই সাথে আজকে আর আল্লাহর রহমতে ঝামেলা হয় নাই। ফেসবুক লাইভ এবং জুম দুই জায়গায় একসাথেই লাইভে আসতে পারছি। আচ্ছা, যারা জুমে আছেন ঠিকমতো কথাবার্তা শুনতেছেন কিনা একটু আমাকে জানান। জুমে যারা আছেন তারা একেবারে সুন্দর মতো সাউন্ড শুনতে পাচ্ছেন কিনা আমাকে জানান। ওকে, আলহামদুলিল্লাহ। দেখেন, আজকের লেকচারটা খুব ইম্পর্টেন্ট লেকচার। আজকেরটা অ্যাকচুয়ালি মহামারাত্মক ইম্পর্টেন্ট লেকচার। এতদিন আমরা যেটা করছি সেটা হচ্ছে, আমি ফিজিক্সের ভাষায় এটাকে বলি হচ্ছে গুটি গুটি পায়ে আগাইছি। আমরা ভেক্টর নিয়ে অনেক কিছু করছি, কিন্তু আজকে একেবারে ভেক্টরের ইন ডেপথ ঢুকবো। মানে দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা থেকে আপনারা বুঝছেন যে ভেক্টর ছাড়া অনেক কিছুই অচল, কিন্তু আজকে বুঝবেন ভেক্টর ছাড়া আসলে কিছু জিনিস একেবারে শুধু বেসম্ভব না, কুসম্ভব ব্যাপার হয়ে দাঁড়াবে। সেই জিনিসটা আমি আজকে আপনাদেরকে শিখাবো ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থার মাধ্যমে। এবং আমি সাধারণত ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা সবসময় প্র্যাকটিক্যালি দেখাই। সো আমি একেবারে প্র্যাকটিক্যালি আপনাদেরকে আজকে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থাটা শিখাবো, যে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় একটা ভেক্টরকে কিভাবে প্রকাশ করতে হয় এবং সেটার গাণিতিক ব্যাখ্যাটা কিভাবে আসে, সেগুলোর ডেপথ ডিটেলস ইনশাল্লাহ যাব। চলেন শুরু করা যাক। সো আমি একেবারে ভিডিও দিয়ে শুরু করব আজকে ইনশাল্লাহ। লেটস স্টার্ট। ওকে, দেখেন, আমি আপনাদেরকে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা পড়াবো। সো ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থাটা কি, আমি সিম্পল একটা এক্সাম্পল দিয়ে শুরু করি। দেখেন আপনাদের সামনে এই যে একটা টিস্যু বক্স নিয়ে আসছে আমি, একটা টিস্যু বক্স, দেখেন টিস্যু বক্স। এখন এই টিস্যু বক্সের যে কোনো এজ বা প্রান্তে যদি আসি, ধরেন এই যে একটা এজ বা প্রান্ত, একটু খেয়াল করে দেখেন এখানে কয়টা লাইন দেখা যাচ্ছে, ভালো মতো তাকান। তিনটা লাইন কিন্তু দেখা যাচ্ছে। হ্যাঁ, একটু আলো ঝলসানোর কারণে তিনটা লাইন বুঝতে কষ্ট হচ্ছে। আমি তিনটা লাইন আইডেন্টিফাই করে করে দেখাই আপনাদেরকে। দেখেন এখানে তিনটা অক্ষ বা তিনটা লাইন কিভাবে আছে। আপনারা যেখান থেকে দেখতেছেন, এই যে একটা লাইন, দেখেন এই যে একটা লাইন, খেয়াল করেন আমার এইখানে। আচ্ছা, এটা সাদা হয়ে গেছে। জুমের লিংক ফেসবুক গ্রুপ, মেসেঞ্জার গ্রুপ দুই জায়গায় দেওয়া আছে। সো ফেসবুক গ্রুপ এবং মেসেঞ্জার গ্রুপে তাকান, তাহলে জুমের লিংক পেয়ে যাবেন। খেয়াল করেন, লাইট বেশি রিফ্লেক্ট হওয়ার কারণে জিনিসটা বুঝতে কষ্ট হচ্ছে। ওকে, দেখেন এই যে এইখানে টোটাল কয়টা অক্ষ আছে, তিনটা অক্ষ আছে। এটা আসলে সাদা হলে সমস্যা, এই সাদা বস্তু রেখে দেই। এই তো পাওয়া গেছে, এইটাই ভালো হবে, এটাই লাইট রিফ্লেক্ট কম করবে। এই যে দেখেন, এই যে কর্নারটা যে আছে, কর্নারতে তিনটা অক্ষ আছে। এটা যদি একটা অক্ষ হয়, এটা আরেকটা অক্ষ, এটা কি আরেকটা অক্ষ না? তাহলে টোটাল কয়টা অক্ষ এখানে আমরা পাচ্ছি? তিনটা অক্ষ পাচ্ছি। আমি আপনাদের বোঝানোর জন্য একটা লাইট একটু বন্ধ করে দিই, বেশি লাইট রিফ্লেক্ট করতেছে। একটা মিনিট দাঁড়ান। দেখি, এখন আপনাদের তারপরও লাইট রিফ্লেকশন বেশি। রাইট নাও, ইয়েস, এখন মোটামুটি দেখতে পাচ্ছেন। হ্যাঁ, আশা করি এখন ক্লিয়ার। এই যে দেখেন, এই যে এজ বা ধারটা আছে, এই যে ধারটা আছে, এই ধারে একটা, দুইটা, তিনটা অক্ষ। কয়টা অক্ষ? তিনটা। এই যে ধারটা আছে, এই যে দেখেন আমি যে ধারটা ধরে আছি, এই যে এই কর্নার পয়েন্টে কয়টা অক্ষ? একটা, দুইটা, তিনটা। তাহলে তিনটা অক্ষ থাকলে এটাকে কি বলা হয়? ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা। এখন একটু আমি তিনটা অক্ষকে আইডেন্টিফাই করে দিই, একটু মার্কার দিয়ে দাগ দিয়ে আমি, তাহলে বুঝতে সুবিধা হবে ইনশাল্লাহ। একটা অক্ষ, এই যে দেখেন লাল রং দিয়ে আমি একটা অক্ষকে আইডেন্টিফাই করলাম, লাল রং দিয়ে কি একটা অক্ষকে আইডেন্টিফাই করলাম। তারপর আর একটা অক্ষ নীল রং দিয়ে আইডেন্টিফাই করলাম, দেখেন লাল, নীল। আর একটা অক্ষ ভিন্ন একটা কালার, কালো দিয়ে আইডেন্টিফাই করি।
এই যে দেখেন, এখন ভালো মতো তাকান, এখন বোঝা যাচ্ছে লাল নীল কালো কয়টা অক্ষ? তিনটা অক্ষ। আমি বক্সটা সাদা কালার না নিয়ে অন্য একটা কালার নেই, লাইট রিফ্লেকশন কম হবে, সেক্ষেত্রে আপনাদের ইনশাল্লাহ বুঝতে সুবিধা হবে। দেখেন সাদায় হচ্ছে আলো অনেক বেশি প্রতিফলিত হয়, ফলে সাদা রং নিয়ে কাজ করা খুব মুশকিলের কাজ, ভেজাইল্লা জিনিস। কিন্তু যদি সাদা না নিয়ে আমি অন্য কোনো কালার নিয়ে কাজ করি, সেক্ষেত্রে আপনাদের এই ভেজালটা ইনশাল্লাহ থাকবে না, তখন বুঝতে খুব সোজা হবে। সো আমি যে কাজটা করব এখন সাদা রঙের না, অন্য কালারের একটা বস্তু নিব। চলেন। ওকে। হুম। দেখেন এই যে এখন কিন্তু বোঝাটা একটু সহজ হবে আপনাদের জন্য, কারণ এই যে দেখেন এটা হচ্ছে একটা অক্ষ, তারপর এই যে উপরের দিকে আরো কয়টা অক্ষ আছে? দুইটা অক্ষ আছে। ও মা, যে কালারই নেই লাইট অনেক বেশি রিফ্লেক্ট করতেছে। সো এনিওয়ে একটু কষ্ট করে বুঝে নিতে হবে যে আমার এখানে তাহলে কয়টা অক্ষ আছে? তিনটা অক্ষ আছে। তিনটা অক্ষ যদি থাকে, তিনটা অক্ষের সমন্বয়ে তিনটা তল তৈরি হবে। কয়টা তল? তিনটা তল। তিনটা অক্ষ থেকে কয়টা তল আসবে? তিনটা তল আসবে। এক্স ওয়াই জেড তিনটা অক্ষ। দেখেন আমি যখন বস্তুটাকে ধরতেছি, এই যে বস্তুটাকে যখন আমরা ধরতেছি, তখন এই যে একটা অক্ষ, এই পাশে এটা আরেকটা অক্ষ, দুইটা অক্ষ, আর এই পাশে কি আরেকটা অক্ষ না? তাহলে কয়টা অক্ষ হচ্ছে? তিনটা অক্ষ। তিনটা অক্ষ যদি থাকে তাহলে তল হবে কয়টা? তিনটা তল হবে। কিরকম? একদম উপরে এই যে এইটা একটা তল, এটা একটা তল, এটাকে আমি এক্স ওয়াই তল বলতেছি। একদম পাশে এটা একটা তল, এক্স জেড তল বলতেছি। আর এই পাশে আরেকটা তল, সেটা কি? ওয়াই জেড তল। তাহলে ওয়াই জেড তল, এক্স জেড তল, আর হচ্ছে এক্স ওয়াই তল। তাহলে তিনটা তল থেকে আমরা অ্যাকচুয়ালি যে ভেক্টরগুলা পাবো সেই ভেক্টর হচ্ছে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় ভেক্টর। এখন আসেন, এইটা কেন জরুরি? ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থাটা কেন এত জরুরি? এটা দিয়ে কি হবে? এটা কি খাবো না মাথায় দিব? সেটা আমরা আস্তে আস্তে শিখব। চলেন আমি আপনাদেরকে অল্প অল্প করে জিনিসগুলো শিখাবো আজকে। এই জিনিসটা একটু ভালোভাবে শিখাই আপনাদের, কারণ পরবর্তী সব জায়গায় আপনাদের এই ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা নিয়ে কাজ করতে হবে। ওকে, লেটস সে, দেখেন একটা সাদা কাগজ দেখতে পাওয়ার কথা, সবাই একটা সাদা কাগজ দেখতে পাচ্ছেন। দেখতে পাচ্ছেন একটা সাদা কাগজ? এই যে সাদা কাগজ, এই যে সাদা কাগজটা, এইটা হচ্ছে আমার এক্স ওয়াই তল। তাহলে এইখানে আমি দুইটা অক্ষ আঁকবো, একটা হচ্ছে এক্স অক্ষ আর একটা কি অক্ষ আঁকবো? ওয়াই অক্ষ আঁকবো। তাহলে সাদা কাগজটা হচ্ছে আমার এক্স ওয়াই তল, এখানে আমি এক্স অক্ষ আর ওয়াই অক্ষ আঁকি। দেখেন আমি এখানে একটা অক্ষ আঁকি, এই যে অক্ষ আঁকলাম, এটা কি অক্ষ? এক্স অক্ষ। আর এখানে আরেকটা অক্ষ আঁকবো, ওয়াই অক্ষ। সো এই কাগজে আরেকটা অক্ষ আঁকবো, ওয়াই অক্ষ। এটা কি অক্ষ? এটা হচ্ছে ওয়াই অক্ষ। এখন আমি যদি একটা ভেক্টর এই এক্স ওয়াই তলে আঁকি, এই এক্স এবং ওয়াই অক্ষ মিলে যে সমতল তৈরি করতেছে, এটা কি এক্স ওয়াই তল। এই এক্স ওয়াই তলে ধরেন আমি একটা ভেক্টর রাখবো, এক্স ওয়াই তলে একটা ভেক্টর রাখবো। তাহলে এক্স ওয়াই তলে এই কলমটা রাখলাম। দেখেন এক্স ওয়াই তলে এই কলমটাকে বসায় দিলাম, বাবা সরে না। এই যে ধরেন এক্স ওয়াই তলে কলমটা থাকলো, তাহলে কলমটা কি এক্স ওয়াই তলে একটা ভেক্টর। সেই কলমটা এক্স ওয়াই তলে যদি একটা ভেক্টর হয়, আমি ভেক্টরটা এক্স ওয়াই তলে আঁকি। ধরেন এটা হচ্ছে আমার ভেক্টরটা, এক্স ওয়াই তলে এটা ভেক্টর। তাহলে এই ভেক্টরটার কয়টা উপাংশ আছে? দুইটা। কিভাবে? এক্স অক্ষ বরাবর একটা উপাংশ, এটা হচ্ছে এ এক্স আই, আর ওয়াই অক্ষ বরাবর একটা উপাংশ আছে, সেটা হচ্ছে কি এ ওয়াই জে। আমরা এইটা নিয়ে কনফিউজ না, কারণ দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় ভেক্টর আমরা ঠিকমতো পড়ছি। এখন দেখেন একটু ঝামেলা করি। ধরেন যদি এইখানে এই যে ভেক্টরটার মাথায় একটা কলমের ক্যাপ বসায় দেই, আমি ভেক্টরটার মাথায় একটা কি বসাচ্ছি? কলমের ক্যাপ বসাচ্ছি। ওমা পড়ে যায় কেন? পড়বা না, পড়তে হয় না। সো ভেক্টরের মাথায় একটা কলমের ক্যাপ এইভাবে বসাইলাম। দেখেন দেখা যাচ্ছে নিশ্চয়ই। আমি একটু ঘুরাই, আরো ভালো মতো বুঝবেন। এই যে দেখেন এখন আপনাদের বুঝতে সুবিধা হওয়ার কথা ইনশাল্লাহ।
আমি ভেক্টরটার মাথায় একটা কি বসাবো, কলমের ক্যাপ বসাবো। এই যে ভেক্টরের মাথায় একটা কি বসাইছি, কলমের ক্যাপ বসাইছি। এখন অরিজিন বা মূল বিন্দু থেকে যদি কলমের ক্যাপের মাথা পর্যন্ত একটা ভেক্টর আনি, এই যে তাকায় দেখেন, ভালো মতো দেখেন, ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা দেখাচ্ছি আপনাদেরকে। অরিজিন বা মূল বিন্দু থেকে কলমের ক্যাপের মাথা পর্যন্ত একটা ভেক্টর নিয়ে আসলাম। তাহলে এই যে কলমের যে ভেক্টরটা সেটা কি, মাটির ভেক্টর প্লাস এই যে লম্বভাবে যে ভেক্টর আসছে এই দুইটা যোগ করে আসবে না। দেখেন মাটি বরাবর যে ভেক্টরটা, খাতার তল বরাবর যে ভেক্টরটা প্লাস উপরের দিকে জেড অক্ষ বরাবর যে ভেক্টর, এই দুইটা ভেক্টর যোগ করলে আমি কি পাবো, কলমের ভেক্টর পাবো। তাহলে কলমের ভেক্টর কোথা থেকে আসতেছে, এই যে তল বরাবর যে ভেক্টর এ এক্স আই প্লাস এ ওয়াই জে, তার সঙ্গে কাকে যোগ করব, এ জেড কে। তাহলে এক্স আই প্লাস এ ওয়াই জে প্লাস এ জেড কে করলে আমরা কি পাবো, এই যে ভেক্টরটা পাচ্ছি। তাহলে আমি যদি এখানে একটা ভেক্টর এ ভেক্টর লিখতে যাই, এখন দেখেন আমি একটা ভেক্টর এ ভেক্টরকে কিভাবে লিখবো, তাহলে ভেক্টর এ ইকুয়ালস টু কিরকম হয় সেটা দেখি আমরা। আমরা তাহলে একটা ভেক্টর এ যদি লিখতে যাই, এ যে ভেক্টরটা হবে এ ভেক্টর ইকুয়ালস টু অলরেডি এ এক্স আই প্লাস এ ওয়াই যে পাইছিলাম, তার সঙ্গে কি করব, এ জেড কে করব না। তাহলে এই যে কলমের যে ভেক্টরটা আছে, এই কলমের ভেক্টরটা কোথা থেকে আসতেছে, এ ভেক্টরটা আসতেছে এক্স আই প্লাস এ ওয়াই জে প্লাস কি থেকে, এ জেড কে থেকে। এই যে দেখেন তাহলে ভেক্টরটা কি হবে, এক্স আই প্লাস এ ওয়াই জে প্লাস এ জেড কে। ভয় নাই, একটু পরে আমি স্লাইডে আবার জিনিসগুলো লিখবো। আমি এখানে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা দেখানোর জন্য এইভাবে কাজটা করতেছি। ভয় পায় না যে ভাইয়া লেখা তো পরিষ্কার না, লেখা পরিষ্কার হয়ে যাবে একটু পরে, টেনশন নেন না। এখানে আমি 3 ডাইমেনশনাল মডেলটা আপনাদেরকে জাস্ট দেখাচ্ছি। এখন দেখেন আমরা এখানে এই ভেক্টরটার যদি মান নির্ণয় করতে যাই, আমি এখন ধরেন এ ভেক্টর যেটা আছে এ ভেক্টরের মান নির্ণয় করতে চাই, আমি এখন কি করব, এই যে ভেক্টরটা এ ভেক্টর পাইছে এই ভেক্টরের মান নির্ণয় করব। এখন আপনারা একটু দেখেন, ভালো মতো খেয়াল করেন, একটু খেয়াল করেন। আমার এইখানে এই যে অংশটুকু আছে, ভূমি বরাবর যে অংশটুকু আছে এটা কি রুট ওভার এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার না। ভূমি বরাবর যে অংশটুকু আছে সেটা কি রুট ওভার এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার, ভূমি বরাবর অংশটুকু। এবার এইটার উপরে লম্ব আঁকতেছি, এই যে এটার উপরে এটাকে আর একটা লম্ব না, খেয়াল করে দেখেন এই যে ভূমি বরাবর যে রেখাটা আছে এই ভেক্টরের উপরে এই ভেক্টরটা কি লম্ব না। তাহলে পিথাগোরাস থেকে কলমের যে ভেক্টরটা আছে, কলমের ভেক্টর মানে এ স্কোয়ার যদি আমি লিখতে যাই, এ স্কোয়ার সমান কত হবে, এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার। সুতরাং এই যে দেখেন ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় তাহলে ভেক্টর তিনটা কিভাবে আসতেছে, জাস্ট উপাংশ তিনটার বর্গের যোগফল থেকে আসতেছে। এখন এটা আপনাদেরকে 3 ডাইমেনশনালে আমি প্র্যাকটিক্যালি দেখালাম। এবার চলেন স্লাইডে আমি গোটা জিনিসটা আঁকি, আশা করি ইনশাল্লাহ জিনিসটা আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। চলেন তাহলে এখন স্লাইডে যাওয়া যাক। ওকে, এবার আমি ডায়াগ্রাম আঁকি। এতক্ষণ ধরে আপনাদেরকে কোথায় দেখাইলাম, 3 ডাইমেনশনাল স্পেসে দেখালাম, এখন একটু কাগজে আঁকবো। তাহলে কাগজে যদি আমি আঁকি ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় ভেক্টরের প্রকাশ, তাহলে আজকে আমরা পড়তেছি কি, ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় ভেক্টরের প্রকাশ, ভেক্টর ইন 3 ডাইমেনশন। এখন আমরা এখানে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় যখন দেখছি, দেখেন কয়টা অক্ষ, তিনটা অক্ষ, একটা হচ্ছে এক্স অক্ষ, একটা ওয়াই অক্ষ আর একটা জেড অক্ষ। ধরেন এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ আর একটা হচ্ছে জেড অক্ষ। তাহলে আমার যদি এই ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় একটা ভেক্টর আমি আঁকি, ধরেন অরিজিন ও থেকে
পি পর্যন্ত একটা ভেক্টর, ওপি ভেক্টরটাকে আমি আর ভেক্টর দ্বারা সূচিত করলাম। ওপি ভেক্টরটাকে কি দ্বারা সূচিত করলাম? আর ভেক্টর দ্বারা সূচিত করলাম। এখন এই ওপি ভেক্টর কোথা থেকে আসবে? দেখেন, পি থেকে এক্স ওয়াই তলের উপরে একটা লম্ব টানি আমরা। পি থেকে এক্স ওয়াই তলের উপরে একটা লম্ব টানলাম পিএম। তাহলে দেখেন এই ওএম ভেক্টরটার সঙ্গে যদি আমি এমপি ভেক্টরটাকে যোগ করি, ওএম প্লাস এমপি থেকে ওপি ভেক্টর পাবো। তাহলে ওপি ভেক্টর সমান কি হচ্ছে? ওএম ভেক্টর প্লাস এমপি ভেক্টর। ওপি ভেক্টরটা হবে ওএম ভেক্টর প্লাস এমপি ভেক্টর। আমি একটু জিনিসটা আরেকবার ডিফাইন করি, আপনাদের জন্য সুবিধা হবে ইনশাল্লাহ। সো আমি ভিডিওটাকে আবার অন করছি। দেখেন, আমি এই যে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় যে ভেক্টরটা আঁকলাম, এই ভেক্টরটা আরেকবার ডিফাইন করি। দেখেন, ধরেন এই কলমটা কোনো একটা সারফেস বা তলে আছে, এই কলমটা কোনো একটা সারফেস বা তলে আছে। এই কলমের উপরে আমি একটা বস্তুকে লম্ব আকারে আনলাম। এই যে দেখেন, কলমের উপরে একটা বস্তুকে লম্ব আকারে আনলাম। তাহলে কলমের ভেক্টরটা প্লাস এই কালো রঙের যে বস্তুটা আছে এইটার ভেক্টরটা, এই দুইটা ভেক্টর মিলে তৃতীয় যে ভেক্টর সেটা পাওয়া যাবে। তৃতীয় ভেক্টর আর একটা কলম নেই, ইয়েস আর একটা কলম নিলাম। দেখেন, তাহলে এই যে সাদা কলমটা প্লাস হচ্ছে কলমের উপরে কালো অংশটা, এই দুইটার যোগ করে কি আমি এই ভেক্টরটা পাবো না? দেখেন, আমি একটু আগে যেটা লিখছি, আপনার খাতায় যেটা লিখছি সেটাকে আমি একটু 3 ডাইমেনশনালে দেখাচ্ছি। এই যে দেখেন, এই কালো কলমের ভেক্টরটা ইকুয়ালস টু, এটা তাহলে ওপি ভেক্টর। এটা কি ভেক্টর? ত্রিমাত্রিক স্থানাঙ্ক। এটা কি শূন্যে আছি না? আমি কোথায় আছি? শূন্যে আছি। তাহলে শূন্যে এটা কি? ওপি ভেক্টর ইকুয়ালস টু, এই যে দেখেন এটা কি? ওএম ভেক্টর প্লাস এইখানে এই যে এমপি ভেক্টর। তাহলে দেখেন, ওএম ভেক্টর প্লাস এমপি ভেক্টর থেকে কি ভেক্টর আসছে? ওপি ভেক্টর আসতেছে। বুঝে গেছে? এখন দেখেন, এইটা কোথায় আছে? এইটা একটা সমতলে আছে। এই সমতলে এক্স আর ওয়াই অক্ষ থেকে এই ভেক্টরটা আমরা কিভাবে বের করতে হয় সেটা পাইছি। সঙ্গে আজকে যোগ করতেছি কি? জেড অক্ষ বরাবর ভেক্টরটাকে। তাহলে দেখেন, এই গোটা জিনিসটাকে যদি এখন আমি রিপ্রেজেন্ট করি, আমরা এখন গোটা জিনিসটাকে রিপ্রেজেন্ট করব এই যে ওপি ভেক্টর সমান ওএম ভেক্টর প্লাস এমপি ভেক্টর দ্বারা, যেখানে এমপিটা অবশ্যই কার উপরে লম্ব? এমপিটা এখানে ওএম এর উপর লম্ব। এমপি লম্ব হচ্ছে কার উপরে? ওএম এর উপরে। এখন তাহলে ও এম ভেক্টর, যেটা একটা জিনিস খেয়াল করেন, ও এম ভেক্টরটা, এই যে ওএম ভেক্টরটুকু আছে এই ভেক্টরটুকু কোথা থেকে আসে? ওএম ভেক্টরটা কোথা থেকে আসে সেটা একটু আমরা দেখে নিই। দেখেন, ও এম ভেক্টরটা এখানে এক্স অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর একটা ভেক্টর আর এক্স অক্ষ বরাবর একটা ভেক্টর আছে না? তাহলে এইটুকু হচ্ছে এক্স অক্ষ বরাবর এক্স আই, এটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর ওয়াই জে। এক্স আই প্লাস ওয়াই জে থেকে কি আসবে? ও এম ভেক্টর আসবে। তাহলে এক্স আই প্লাস ওয়াই জে থেকে আসবে ও এম ভেক্টর। ও এম ভেক্টর সমান এক্স আই প্লাস ওয়াই জে। আর এমপি ভেক্টর কোন অক্ষ বরাবর? জেড অক্ষ বরাবর, তাহলে জেড কে। তাহলে ওপি ভেক্টরটা আসে কি? এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে। এটাই হচ্ছে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় একটা ভেক্টরকে প্রকাশ করা। তাহলে অবস্থান ভেক্টর আর যদি হয়, আর ভেক্টর ইকুয়ালস টু কত আসতেছে? এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে আসতেছে। তাহলে আর ভেক্টরটা আসবে এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে। এখন এই যে দেখেন, পি যে বিন্দুটা আছে, পি বিন্দুটাকে আমি তাহলে বলতে পারি এক্স ওয়াই জেড বিন্দু। পি বিন্দুটা কি বিন্দু? এক্স ওয়াই জেড বিন্দু। তাহলে ওপি যে ভেক্টরটা আছে, এই ওপি ভেক্টরটা হচ্ছে ও বিন্দুর সাপেক্ষে পি বিন্দুর কি ভেক্টর? অবস্থান ভেক্টর। আমি অবস্থান ভেক্টরের সংজ্ঞা আপনাদেরকে পড়াইছিলাম। অরিজিন বা মূল বিন্দুর সাপেক্ষে কোনো বিন্দুকে নির্দেশকারী ভেক্টরকে কি বলা হয়? অবস্থান ভেক্টর বলা হয়। তাহলে এই যে দেখেন, ওপি ভেক্টরটা হচ্ছে ও বিন্দুর সাপেক্ষে কার অবস্থান ভেক্টর? পি বিন্দুর অবস্থান ভেক্টর। এখন এই যে দেখেন, আমরা ভেক্টরকে প্রকাশ করার জন্য আমাদের কি কি লাগতেছে? আই জে কে লাগতেছে। এখান থেকে আমরা আই জে এর সংজ্ঞায় যাব।
আই জে কে কে বলা হয় আয়ত একক ভেক্টর। কাদেরকে আয়ত একক ভেক্টর বা রেক্ট্যাঙ্গুলার ইউনিট ভেক্টর বলে? আপনার আই জে কে এদেরকে আয়ত একক ভেক্টর বলে। প্রশ্ন হচ্ছে ভাইয়া কেন এদেরকে আয়ত একক ভেক্টর বলতেছেন? এদেরকে আয়ত একক ভেক্টর বলার আসলে কারণটা কি, সেই কারণটা একটু বুঝিয়ে দিই। দেখেন, আমি যদি শুধুমাত্র এক্স এবং ওয়াই অক্ষ নিয়ে চিন্তা করি, এক্স অক্ষ ওয়াই অক্ষ, এক্স অক্ষে আপনি ধরেন 2 একক গেলেন 2i, ওয়াই অক্ষে 4 একক গেলেন 4j। আপনি 2i প্লাস 4j থেকে যে জিনিসটা পাবেন সেটা কি হচ্ছে? একটা আয়তক্ষেত্র হচ্ছে। সো আসলে দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় আমি যদি আই এবং জে এর সমন্বয়ে যে কোনো ভেক্টর আঁকি, সেই ভেক্টরটা আমাকে একটা আয়তক্ষেত্র ফর্ম করে দিচ্ছে। আর যদি আমি এইখানে কে এর দিকে উঠে আসি, ধরেন এটা আমি হচ্ছে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় চিন্তা করব। ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় চলেন চিন্তা করি। এক্স ওয়াই জেড, দেখেন এক্স ওয়াই জেড চিন্তা করতেছি, এটা এক্স, এটা ওয়াই, এটা জেড। তাহলে এক্স অক্ষে 2 ঘর, এক্স অক্ষে 2 ঘর 2i আসলাম, ওয়াই অক্ষে 4 ঘর গেলাম 4j গেলাম। তারপর এইখান থেকে ধরেন জেড অক্ষে আবার 5 ঘর উঠলাম, জেড অক্ষে 5 ঘর উঠলাম। খেয়াল করেন এই যে বিন্দুটা পেলাম, একটু তাকায় দেখেন, প্রথমে এক্স অক্ষে আসছেন কয় ঘর? 2 ঘর 2i। ওয়াই অক্ষে গেছেন কয় ঘর? 4 ঘর 4j। তারপর জেড অক্ষ বরাবর আবার কয় ঘর উঠছেন? 5 ঘর 5k। তাহলে আপনার যে অরিজিন আছে, অরিজিন থেকে এই যে ভেক্টরটা তৈরি হলো, এই ভেক্টরটা আপনি কিভাবে লিখবেন? 2i প্লাস 4j প্লাস 5k। তাহলে এই যে বিন্দুটা আমি পাচ্ছি, এই লাল রঙের যে বিন্দুটা আছে, এই বিন্দুটার স্থানাঙ্ক কত? 2 4 5। আর এই যে অরিজিন থেকে এই বিন্দুটা যদি পি বিন্দু হয়, পি বিন্দুর অবস্থান ভেক্টর আর কত? আর ইকুয়ালস টু 2i প্লাস 4j প্লাস 5k। এইভাবে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় অবস্থান ভেক্টরটাকে কি করা যায়? বের করা যায়। এখন একটা জিনিস খেয়াল করেন, নিচে একটা আয়তক্ষেত্র আছে না? নিচে কি আছে? একটা আয়তক্ষেত্র আছে। এইবার আমি এই ভেক্টরটাকে একটু দূরে সরায় লিখি, এই ভেক্টরটাকে একটু দূরে সরাই, এখানে দূরে সরাই, কারণ আমি একটু চিত্র আঁকবো। একটা জিনিস খেয়াল করে দেখেন তো, আমি 2 4 5 বিন্দুটাকেও এখন একটু সরিয়ে রাখবো, বিন্দুটাকে সরিয়ে রাখি জাস্ট চিত্রটা আঁকার জন্য। দেখেন চিত্রটা কি, আমি যেভাবেই চিন্তা করি না কেন একটা রেক্ট্যাঙ্গুলার বক্স পেয়ে যাব। মজাটা দেখেন, আয়ত একক ভেক্টর বলছে কেন সেটা এখন এখান থেকে ভালো মতো বুঝবেন। দেখেন তো, একটি আয়তাকার ঘনবস্তু পেয়ে যাচ্ছেন না আপনি? তাহলে একটা ভেক্টর যখন কমপ্লিট করতে যাচ্ছি তখন একটা আয়তাকার ঘনবস্তু পাওয়া সম্ভব এই এক্স ওয়াই জেড এর সমন্বয়ে। এই কারণেই এটাকে বলা হয়েছে কি? আয়ত একক ভেক্টর বা রেক্ট্যাঙ্গুলার ইউনিট ভেক্টর বলা হয় কাকে? আই জে কে এদেরকে। সো আমি এখানে এই বিন্দুটা হচ্ছে পি বিন্দু এবং পি বিন্দুটা হচ্ছে 2 4 5। এখন তাহলে আমরা এখান থেকে যেটা বলতে পারবো যে এক্স অক্ষ বরাবর যে একক ভেক্টর আই, ওয়াই অক্ষ বরাবর যে একক ভেক্টর জে এবং জেড অক্ষ বরাবর যে একক ভেক্টর কে, এই তিনটার কম্বিনেশন বা সমন্বয়ে আমরা কি পাই? আয়ত একক ভেক্টর পাই। এখন এই যে আয়ত একক ভেক্টরগুলো আছে, তাহলে এক্স অক্ষ বরাবর একক ভেক্টর কে? আই। ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর জে, আর জেড অক্ষ বরাবর একক ভেক্টর কে? কে।
সুতরাং এই হচ্ছে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় ভেক্টরটাকে আমরা প্রকাশ করতেছি কার সাপেক্ষে? আয়ত একক ভেক্টরের সাহায্যে। এবার আমরা এই ভেক্টরটার মান নির্ণয় করব। ওপি যে ভেক্টরটা আছে এই ভেক্টরটার আমরা কি করব? মান নির্ণয় করব। তাহলে নেক্সট আমরা যেটা পড়ব, ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় ভেক্টরের মান নির্ণয়। ভেক্টরটার মান কত হবে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় সেটা দেখব। তাহলে চলেন দেখি। অরিজিন বা মূল বিন্দুর সাপেক্ষে এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ আঁকি। তাহলে ভেক্টরটা ধরেন ও থেকে পি পর্যন্ত ওপি ভেক্টর। আমি এটার মান নির্ণয় করতে চাই। তাহলে ওপি ভেক্টরের মান যদি নির্ণয় করতে চাই, ওপি ভেক্টর মানে কি? ওএম ভেক্টর প্লাস এমপি ভেক্টর। এখন তাহলে দেখেন ওপি স্কোয়ার ইকুয়ালস টু ও এম স্কোয়ার প্লাস এমপি স্কোয়ার। দেখেন ওপি ভেক্টর সমান ওএম ভেক্টর প্লাস এমপি ভেক্টর এবং ওপি স্কোয়ার ইকুয়ালস টু ও এম স্কোয়ার প্লাস এমপি স্কোয়ার। কারণ জেড অক্ষ বরাবর যেটা সেটা তো তলটার উপরে লম্ব। সুতরাং আমরা এই যে ওপিএম সমকোণী ত্রিভুজটা থেকে ওপি স্কোয়ার সমান ওএম স্কোয়ার প্লাস এমপি স্কোয়ার পাচ্ছি। কিন্তু আবার ওএম স্কোয়ার সমান কত? ওএম স্কোয়ার সমান হচ্ছে আমার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। দেখেন ও এম স্কোয়ার ইকুয়ালস টু এই অংশটুকুর দূরত্ব কত? এটুকুর দৈর্ঘ্য এক্স, এটুকুর দৈর্ঘ্য কত? ওয়াই। তাহলে এই যে ওএম স্কোয়ার সমান কত হবে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হবে। তাহলে ওএম স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার যদি হয় এবং এমপিটা কি? এই এমপিটা কি জেড না? সুতরাং ওপি স্কোয়ার ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। সো ওপিটাকে যদি আমরা আর দ্বারা সূচিত করি, ওপি ভেক্টরটা আর ভেক্টর দ্বারা সূচিত করি, আর এর মান কত আসে সেটা আমরা এখন বের করে ফেলতে পারছি। সুতরাং আর এর মান আসবে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এই হচ্ছে আমাদের ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় ভেক্টরকে প্রকাশ করা এবং ভেক্টরের কি নির্ণয় করা? মান নির্ণয় করা। এখন সাধারণভাবে আমরা যখন ভেক্টরকে প্রকাশ করি, দেখেন একটা ভেক্টর যদি এ হয়, এ ভেক্টরকে কিভাবে লেখা হবে? এক্স অক্ষ বরাবর এর অংশ এক্স আই প্লাস ওয়াই অক্ষ বরাবর এর অংশ এ ওয়াই জে প্লাস জেড অক্ষ বরাবর এর অংশ এ জেড কে দিয়ে, এবং এ ভেক্টরের যে মান হবে এ হবে রুট ওভার এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার। এই হচ্ছে আমাদের প্রচলিত ভেক্টর পদ্ধতিতে আপনাদের যে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় ভেক্টরের প্রকাশ। এখন আমরা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় ভেক্টরের প্রকাশ পেয়ে গেছি। আজকে পরবর্তী যে জিনিসটা নিয়ে আমরা চিন্তা করব সেটা হচ্ছে একক ভেক্টর কাকে বলে এবং একক ভেক্টরের কি কি প্রয়োগ আমাদের করতে হবে সেটা আমরা দেখব। তাহলে শুরু করব আমি একক ভেক্টর দিয়ে, তারপর আমরা একক ভেক্টর হতে পরের জিনিসপত্রগুলোয় যাব। একক ভেক্টর দেখেন নামেই বোঝা যাচ্ছে এটার মান হচ্ছে এক একক। তাহলে আমরা যে ভেক্টরের মান এক একক তাকে একক ভেক্টর বলে। ডেফিনিশন বা সংজ্ঞায় যদি যাই, যে ভেক্টরের মান এক একক তাকে কি বলা হবে? একক ভেক্টর বলা হয়। এখন এই যে দেখেন আই জে কে যথাক্রমে এক্স ওয়াই ও জেড অক্ষ বরাবর একক ভেক্টর। এখন একক ভেক্টরকে
উপরে একটা এই যে ক্যাপ বা টুপি চিহ্ন দ্বারা সূচিত করা হয়। ধরেন একটা ভেক্টরের একক ভেক্টর আমি লিখবো এই যে এর উপরে একটা ক্যাপ চিহ্ন দিলাম, তাহলে এই যে টুপি বা ক্যাপ চিহ্ন দ্বারা এই যে টুপিটা আঁকছি, এই যে ভেক্টরটার উপরে টুপিটা যে আঁকলাম, এই টুপি বা ক্যাপ চিহ্ন বা টুপি চিহ্ন দ্বারা, ক্যাপ বা টুপি চিহ্ন দ্বারা একক ভেক্টরকে নির্দেশ করা হয়। এখন আসেন আমরা একক ভেক্টর কিভাবে পাবো সেই দিকে একটু যাব, যে একক ভেক্টর নির্ণয় করার উপায়। একক ভেক্টর নির্ণয় করার উপায়। ধরেন আপনি কোন একটা ভেক্টর লিখলেন 4i, 4i একটা ভেক্টর, আপনি ধরেন একটা ভেক্টর লিখলেন 4i, তাহলে এখানে 4 কি, 4 হচ্ছে ভেক্টরের মান, আর i হচ্ছে ভেক্টরের দিক। এখন তাহলে দেখেন একক ভেক্টরটা হচ্ছে i। এখন একক ভেক্টর কিভাবে পাওয়া যায়, ধরেন একটা ভেক্টর a ভেক্টর হচ্ছে 4i, তাহলে একক ভেক্টর শুধু i, তাহলে 4i কে 4 দ্বারা ভাগ করলে আমরা কি পাবো, একক ভেক্টর পাবো। সুতরাং কোন ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে ওই ভেক্টরের দিকে একক ভেক্টর পাওয়া যায়। তাহলে দেখেন একটা ভেক্টরকে যদি তার মান দ্বারা আমরা ভাগ করে দেই, সেক্ষেত্রে ওই ভেক্টরের দিকে আমরা কি পাবো, একক ভেক্টর পাবো। তাহলে ধরেন এ যদি একটা ভেক্টর হয়, এ ভেক্টর ইকুয়ালস টু এ এক্স আই প্লাস এ ওয়াই জে প্লাস এ জেড কে, তাহলে এ ভেক্টর এর দিক বরাবর একক ভেক্টর প্রকাশ করব কি, ছোট হাতের এ উপরে ক্যাপ চিহ্ন, ক্যাপ চিহ্ন মানে একক ভেক্টর, আর একক ভেক্টরে সাধারণত ছোট হাতের চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়। তাহলে এ ক্যাপ ইকুয়ালস টু ভেক্টর এ ডিভাইডেড বাই এ ভেক্টরের মান, তাহলে ভেক্টর এ কত, এক্স আই প্লাস এ ওয়াই জে প্লাস এ জেড কে, এবং এ ভেক্টরের মান কত, রুট ওভার এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার। এই যে হচ্ছে একটা একক ভেক্টর বের করার পদ্ধতি। এখন আমি আপনাদেরকে ডিরেক্টলি একটা সুন্দর জিনিসের মাধ্যমে দেখাবো যে একক ভেক্টরের মান সবসময় একই হবে। একটা একক ভেক্টরের মান এক ছাড়া অন্য কিছু হতে পারে না। চলেন আমরা এখন দেখব একক ভেক্টরের মান সব সময় এক হয়। এক মানে ওয়ান। ওকে, তাহলে দেখেন একক ভেক্টরের মান সব সময় কিভাবে এক হবে সেটা খেয়াল করেন। ধরেন এটা আমার এক্স অক্ষ, এটা আমার ওয়াই অক্ষ, আমি একটা ভেক্টর রাখবো এখানে, আমি গ্রিডটা আগে এঁকে নিচ্ছি।
গ্রিডটা এঁকে নিলাম। ধরেন একটা ভেক্টর এ ভেক্টর আমরা লিখব এ ভেক্টর ইকুয়ালস টু 4i প্লাস 3j। তাহলে ভেক্টরটা যদি 4i প্লাস 3j হয়, 4i 1 2 3 4, 4i 3j 1 2 3, তাহলে ভেক্টরটা হচ্ছে 4i প্লাস 3j। এক্স অক্ষ বরাবর 4i যাচ্ছি, 4i, ওয়াই অক্ষ বরাবর 3j যাচ্ছি, ওয়াই অক্ষ বরাবর কত 3j। তাহলে এক্স অক্ষ বরাবর 4i গেলাম, ওয়াই অক্ষ বরাবর 3j গেলাম। এই দুইটার কম্বিনেশনে যে ভেক্টরটা পাবো, ধরেন অরিজিন থেকে এই বিন্দু পর্যন্ত পি বিন্দু, পি ও, তাহলে ওপি ভেক্টরটাকে আমি বলবো এ ভেক্টরের সমান। তাহলে ওপি ভেক্টরের মান, ওপি এর মান ইকুয়ালস টু রুট ওভার 4a স্কোয়ার প্লাস 3a স্কোয়ার, তাহলে এটা আসবে 5। ওপি এর মান কত আসবে 5 আসবে। তাহলে একক ভেক্টর এ উপরে ক্যাপ, একক ভেক্টর হচ্ছে একটা ভেক্টর ডিভাইডেড বাই কি ভেক্টরটার মান। এখন ওপিটাই কি এ ভেক্টরের মান, তাহলে এ ভেক্টর কত 4i প্লাস 3j ডিভাইডেড বাই এ ভেক্টরের মান ওপি কত পাইছি 5। সুতরাং একক ভেক্টরটা হচ্ছে 4/5i প্লাস 3/5j। দেখেন একক ভেক্টর এ, এটার মান 4 এই ভেক্টরটা হচ্ছে 4/5i প্লাস 3/5j। এখন একটু আগে কি বলছি, একক ভেক্টরের মান সবসময় কত হয় 1 হবে। তাহলে এই এ একক ভেক্টরের মানটা সাধারণত পরম মান চিহ্ন দিয়ে বোঝানো হয়। একটা ভেক্টরের দুই পাশে যদি পরম মান চিহ্ন দেওয়া থাকে, তার মানে হচ্ছে ওটা ভেক্টরের মান বুঝায়, অথবা পরম মান না দিয়ে ওই যে উপরে ভেক্টর চিহ্নটাও তুলে দেওয়া যায়। কিন্তু সাধারণত একক ভেক্টরের বেলায় আমরা ভেক্টর চিহ্নটা না তুলে পরম মান চিহ্নটা বসাই। তাহলে এই যে একক ভেক্টরের মান রুট ওভার 4/5 হোল স্কোয়ার প্লাস 3/5 হোল স্কোয়ার। এখন একটা জিনিস খেয়াল করেন, নিচে তো 5 ঠিকই আছে, 4a স্কোয়ার প্লাস 3a স্কোয়ার বাই 5a স্কোয়ার কত আসে 1 আসে না। সুতরাং এই যে দেখেন, আবার রিপিট করতেছি, কোনো একটা ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে ওই ভেক্টরের দিক বরাবর কি পাওয়া যাবে একক ভেক্টর পাওয়া যাবে। এবং একক ভেক্টরের মান সবসময় কত হবে 1 একক বা 1 ইউনিট হবে। এই জন্য আমরা বলছি যে একটা একক ভেক্টরের মান সবসময় 1। এইবার এটা তো গেল দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা। এটা কি ছিল দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায়। এখন যদি প্রশ্নটা থাকে পরীক্ষায় আমাদের ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায়, ধরেন ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় আপনাকে একটা ভেক্টর এ দেওয়া থাকলো, এ একটা ভেক্টর, এবং এ ভেক্টরটা দেওয়া আছে i মাইনাস জে প্লাস 2k। আপনাকে প্রশ্ন করা হলো এ ভেক্টর এর দিক বরাবর একক ভেক্টর নির্ণয় করো। তাহলে এইটা যখন আমি সলভ করতে যাব, একক ভেক্টর এ ইকুয়ালস টু ভেক্টর এ ডিভাইডেড বাই এ ভেক্টরের মান, তাহলে ভেক্টর এটা কত i মাইনাস জে প্লাস 2k, আর এ ভেক্টরের মান কত রুট ওভার 1 স্কোয়ার প্লাস মাইনাস 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার। তাহলে i মাইনাস জে প্লাস 2k ডিভাইডেড বাই রুট ওভার 1 প্লাস 1 প্লাস 4 6, তাহলে 1 বাই রুট ওভার 6i মাইনাস 1 বাই রুট ওভার 6j প্লাস 2/6 মানে 1/3 k। এটা হচ্ছে এ ভেক্টরের দিক বরাবর একক ভেক্টর। এখন যদি এখান থেকেও কেউ দেখতে চান যে একক ভেক্টরটার মান কত, এ ভেক্টরটার মান যদি কেউ দেখতে চান, এ ভেক্টরের মান ইকুয়ালস টু রুট ওভার 1/√6 হোল স্কোয়ার প্লাস মাইনাস 1/√6 হোল স্কোয়ার প্লাস 1/3 হোল স্কোয়ার।
তাহলে যেটা পাবো √1/6 প্লাস 1/6 প্লাস 1/9। দেখি কত হয়। 6 আর 9 লসক হচ্ছে 18। তাহলে এখানে 3 3। আচ্ছা, এটা তো √6। আমি ভুল করছি, একটা জিনিস খেয়াল করেন, আমি এখানে একটা ক্যালকুলেশন মিস্টেক করছি। এটা নিচে তো 6 না, এটা √6। আমি কিভাবে কাটাকাটি করি, 2/√6 হবে। দেখেন আমি ভুল করছি ক্যালকুলেশনে, এটা হবে 2/√6। সুতরাং এটা তাহলে হবে 4/6 হয়ে গেছে। তাহলে দেখেন আমরা যেটা পাবো 2 + 4 6/6। তাহলে 6/6 মানে 1। সুতরাং খেয়াল করেন, যে কোনো স্থানাঙ্ক ব্যবস্থায় আপনি ভেক্টর নেন না কেন, একক ভেক্টরের মান সবসময় কত আসবে? একক ভেক্টরের মান অলওয়েজ 1 এককে আসবে, অন্য কিছু আসার কোনো সুযোগই নেই। ওকে, তাহলে আমরা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় ভেক্টরের প্রকাশ শিখলাম, একক ভেক্টর শিখলাম। এখনো আরো অনেকটা জিনিস বাকি আছে। সেই জিনিসটা হচ্ছে আমরা অবস্থান ভেক্টর তো নির্ণয় করতে শিখছি। দেখেন একটু পিছনে যাই। আমি এই যে পি বিন্দু, এই পি বিন্দু একটা বিন্দু থেকে আমি ওই বিন্দুর অবস্থান ভেক্টর নির্ণয় করতে শিখছি। এবার নেক্সট চ্যালেঞ্জটায় আমরা যাই। আমাদের ফিজিক্সে আরেকটা জিনিস লাগবে, ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় অবস্থান ভেক্টর হতে কোনো ভেক্টর নির্ণয়। আমি ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় অবস্থান ভেক্টর হতে অন্য একটা ভেক্টর নির্ণয় করব। জিনিসটা কিরকম সেটা একটু বুঝিয়ে বলি। ধরেন আপনাকে আমি দুইটা বিন্দু দিলাম, একটা বিন্দু পি যার স্থানাঙ্ক হচ্ছে x1 y1 z1, আর একটা বিন্দু দিলাম কিউ যার স্থানাঙ্ক হচ্ছে x2 y2 z2। আপনি ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় দুটো বিন্দু নিছেন, x1 y1 z1 এবং x2 y2 z2। আপনাকে জিজ্ঞেস করা হলো এই পি কিউ ভেক্টরটা নির্ণয় করতে। পি এবং কিউ বিন্দুর স্থানাঙ্ক দিয়ে জিজ্ঞেস করা হলো পি কিউ ভেক্টর নির্ণয় করো। তাহলে আপনাকে এখন যেটা করতে হবে, পি থেকে কিউ পর্যন্ত যে ভেক্টরটা আছে সেই ভেক্টরটা নির্ণয় করতে হবে। আপনি এখন পি থেকে কিউ পর্যন্ত যে ভেক্টরটা আছে, পি থেকে কিউ পর্যন্ত যে ভেক্টর, এই ভেক্টর নির্ণয় করতে চান। আপনার উদ্দেশ্য পি কিউ ভেক্টর নির্ণয় করা। এখন দেখেন অলরেডি অরিজিন বা মূল বিন্দুর সাপেক্ষে আমরা যে কোনো বিন্দুর অবস্থান ভেক্টর নির্ণয় করতে শিখছি। তার মানে অরিজিন বা মূল বিন্দুর সাপেক্ষে পি বিন্দুর অবস্থান ভেক্টর হবে ওপি ভেক্টর, আর মূল বিন্দুর সাপেক্ষে কিউ বিন্দুর অবস্থান ভেক্টর হবে ও কিউ ভেক্টর। সো আমি কিন্তু ওপি এবং ও কিউ ভেক্টর অলরেডি বের করতে পারি। সুতরাং আমরা তাহলে জিনিসটাকে এইভাবে লিখি, পি বিন্দুর অবস্থান ভেক্টর ওপি ভেক্টর ইকুয়ালস টু, এই ওপি ভেক্টরটাকে আমি আর1 ভেক্টর বলি। আর1 ভেক্টর ইকুয়ালস টু x1i প্লাস y1j প্লাস z1k। এই যে দেখেন আজকের ক্লাসের শুরুর দিকে এই জিনিসটা আমরা পড়ছি, কোন বিন্দুর অবস্থান ভেক্টর মূল বিন্দুর সাপেক্ষে। সো এই যে দেখেন আমরা একটা বিন্দুর অবস্থান ভেক্টর দেখছি ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় মূল বিন্দুর সাপেক্ষে যখন দেখতেছিলাম, এই যে পি বিন্দুর অবস্থান ভেক্টর কোথা থেকে আসছিল, xi প্লাস yj প্লাস zk থেকে আসছিল। সুতরাং আমরা অ্যাকচুয়ালি এরপরে আবার এই যে আয়ত একক ভেক্টরে ওপি ভেক্টরটা যখন দেখছিলাম 2 4 5 বিন্দুতে, এই যে দেখেন আর ভেক্টর 2i প্লাস 4j প্লাস 5k, এটাও কি অবস্থান ভেক্টর। তাহলে মূল বিন্দুর সাপেক্ষে পি বিন্দুর অবস্থান ভেক্টরটা হচ্ছে আর1 ভেক্টর, যেটা x1i প্লাস y1j প্লাস z1k।
আর কিউ বিন্দুর অবস্থান ভেক্টর। তাহলে ও কিউ ভেক্টরটা, কিউ বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে ও কিউ ভেক্টর। তাহলে ও কিউ ভেক্টর মানে হচ্ছে আর টু ভেক্টর ইকুয়ালস টু এক্স টু আই প্লাস ওয়াই টু জে প্লাস জেড টু কে। সো এখান থেকে আমরা তাহলে পি কিউ ভেক্টর কিভাবে পাবো দেখেন, একটু ট্রায়াঙ্গেল ও পি কিউতে যদি তাকাই, ও পি কিউ ত্রিভুজ হতে ওপি ভেক্টর প্লাস পি কিউ ভেক্টর ইকুয়ালস টু ও কিউ ভেক্টর। তাহলে এখান থেকে ও কিউ ভেক্টর এবং পি কিউ ভেক্টর, দেখেন পি কিউ ভেক্টরটা তাহলে এখান থেকে কি আসবে, ও কিউ ভেক্টর মাইনাস ওপি ভেক্টর। তাহলে পি কিউ ভেক্টরটা যখন আমরা লিখতে যাচ্ছি, পি কিউ ভেক্টর সমান কি, ও কিউ ভেক্টর মাইনাস ওপি ভেক্টর। ও কিউ ভেক্টর মানে আর টু ভেক্টর, আর ওপি ভেক্টর আর অন ভেক্টর। আর টু মাইনাস আর অন যদি করি, এক্স টু মাইনাস এক্স ওয়ান আই প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই অন জে প্লাস জেড টু মাইনাস জেড অন কে হবে। সো এক্স টু মাইনাস এক্স অন আই, ওয়াই টু মাইনাস ওয়াই অন জে প্লাস জেড টু মাইনাস জেড অন কে। আচ্ছা, আমার যে দেখতে জঘন্য হয়েছে, যেটাকে একটু মুছে ঠিক মতো লিখে দিই, এই যে নাইস। সো এই হচ্ছে আমার ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় অবস্থান ভেক্টর হতে একটা ভেক্টরকে নির্ণয় করতে শেখা। পরের দিকে যে দেখবেন এই যে কনসেপ্টটা, এই থিওরিটা অনেক কাজে লাগে, এখান থেকে ডিরেক্টলি ম্যাথ আসে। তাহলে একটু ম্যাথ করি আমরা, যে এখান থেকে কি টাইপ ম্যাথ আসতে পারে। আমরা তো ম্যাথ ছাড়া আমাদের ভালো লাগে না, তাই না? সো আমরা একটু ম্যাথ করি, যে শিখতেছি এত এত থিওরি শিখে কি হবে যদি আমি ম্যাথই না করতে পারি। চলেন কোশ্চেন, পি ও কিউ বিন্দুর স্থানাঙ্ক যথাক্রমে -1 3 4 ও 0 -2 1 হলে পিকিউ ভেক্টর এর সমান্তরাল একক ভেক্টর নির্ণয় করো। এটা হচ্ছে আমাদের প্রশ্ন। দেখেন আমরা এখানে পি ও কিউ বিন্দুর স্থানাঙ্ক দিয়ে দিচ্ছি, দিয়ে বলা হচ্ছে যে পি কিউ ভেক্টরের সমান্তরাল কি ভেক্টর নির্ণয় করতে, একক ভেক্টর নির্ণয় করতে বলা হচ্ছে। তাহলে এটা সলভ যদি করতে যাই, দেখেন পি বিন্দুর অবস্থান ভেক্টর, যেটাকে আমরা ওপি ভেক্টর বলবো, -i প্লাস 3j প্লাস 4k। আর কিউ বিন্দুর অবস্থান ভেক্টর ও কিউ ভেক্টর, দেখেন 0, তার মানে আই নাই, জে এর জন্য -2j প্লাস k। তাহলে পি কিউ ভেক্টর ইকুয়ালস টু ও কিউ ভেক্টর মাইনাস ওপি ভেক্টর। মুখস্থ করেন না কিছু, মাথায় একটু এই জিনিসটা রাখেন। দেখেন মুখস্থ করার দরকার নাই, একটা বিন্দু ও অরিজিন, পি একটা বিন্দু আঁকেন, কিউ একটা বিন্দু আঁকেন। তাহলে ওপি কিউ ত্রিভুজ থেকে খেয়াল করে দেখেন পি কিউ ভেক্টরটা সমান কি হবে, ও কিউ ভেক্টর মাইনাস ওপি ভেক্টর হবে না? এত মুখস্থ করে কে? তাহলে ও কিউ ভেক্টর মাইনাস ওপি ভেক্টর, ও কিউ ভেক্টর -2j প্লাস কে মাইনাস ওপি -i
প্লাস 3j প্লাস 4k। তাহলে আমরা -2j প্লাস k প্লাস I -3j -4k, সুতরাং যেটা পাবো I পাচ্ছি -5j পাচ্ছি -3k পাচ্ছি। এখন বলছে পিকিউ ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর। ওকে, এইবার আপনাদেরকে একটা ছোট্ট জিনিস আমি দেখাবো। একটা ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর আর ওই ভেক্টরের একক ভেক্টর একই কথা। কোনো ভেক্টরের একক ভেক্টর এবং তার সমান্তরাল ভেক্টরের একক ভেক্টর একই কথা। আমি একটা কথা বললাম, এই কথাটা এমনিতেই মেনে নিলে হবে? হবে না। আপনাদের কি লাগবে? এটার প্রমাণ লাগবে। তথ্য প্রমাণ ছাড়া কিচ্ছু বিশ্বাস করা যায় না। দেখেন, আমি কথাটা বললাম কি, কোনো ভেক্টরের একক ভেক্টর এবং তার সমান্তরাল ভেক্টরের একক ভেক্টর একই কথা। তাহলে দেখি আমরা একটু তথ্য প্রমাণ নেই। এক্স অক্ষ ওয়াই অক্ষ, আমরা একটু গ্রিডটা আঁকি। ধরেন এই গ্রিডটা আঁকতেছি, আঁকলাম। ওমা, দেখেন আমি গ্রিডে দুইটা ভেক্টর নিব। একটা হচ্ছে I প্লাস 2j নিব, I প্লাস 2j। ধরেন এখানে এটা হচ্ছে I আর 2j এইদিকে, I প্লাস 2j। তাহলে ভেক্টরটা হচ্ছে এইটা, I প্লাস 2j একটা ভেক্টর। এখানে একটা I প্লাস 2j ভেক্টর নিলাম। কি ভেক্টর নিলাম? I প্লাস 2j। দেখেন, এবার আমি অন্য আরেকটা বিন্দু থেকে, এই বিন্দু থেকে 2i প্লাস 4j আঁকবো। 2i প্লাস 4j আঁকবো। কত? 2i, 2i প্লাস 4j, 2i প্লাস 4j। অন্য আরেকটা বিন্দু থেকে আরেকটা ভেক্টর রাখবো 2i প্লাস 4j। দেখেন, তাহলে এই যে যে লাল রঙের ভেক্টর দুইটা পাচ্ছে, এরা কিন্তু পরস্পর সমান্তরাল। এই ভেক্টর দুইটা কি পরস্পর সমান্তরাল? তাহলে এই সমান্তরাল দুইটা ভেক্টর যদি হয়, একটা ছিল i প্লাস 2j আর একটা ছিল 2i প্লাস 4j, তাহলে আমরা দুইটার একক ভেক্টর যে আসলে একই হয় সেটা দেখব। তাহলে i প্লাস 2j এটাকে যদি আমরা বলি p ভেক্টর, বা এটাকে যদি বলি a ভেক্টর, i প্লাস 2j কে যদি বলি a ভেক্টর, 2i প্লাস 4j কে যদি বলি b ভেক্টর, তাহলে a ভেক্টরের একক ভেক্টর ইকুয়ালস টু i প্লাস 2j ডিভাইডেড বাই রুট ওভার 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার। তার মানে i প্লাস 2j ডিভাইডেড বাই রুট ওভার 5। একইভাবে b এর একক ভেক্টর, b একক ভেক্টর 2i প্লাস 4j ডিভাইডেড বাই রুট ওভার 2 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার। এখন দেখেন 2 দুগুণা 4 আর 4 4 16, 20 রুট ওভার 20। তাহলে নিচে রুট ওভার 20, 4 5 20, 2 রুট 5। এই যে দেখেন 2 2 কাটাকাটি করলে i প্লাস 2j বাই রুট 5ই আসবে। সুতরাং একটা ভেক্টরের একক ভেক্টর এবং তার সমান্তরাল ভেক্টরের একক ভেক্টর কি ভিন্ন না একই? একই হয়ে গেল। সুতরাং আমরা তাহলে এইখানে যে ম্যাথটা ছিল, এই ম্যাথ এখন বলতে পারবো পিকিউ ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর, পিকিউ ভেক্টর এর সমান্তরাল একক ভেক্টর ইকুয়ালস টু i মাইনাস 5j মাইনাস 3k ডিভাইডেড বাই রুট ওভার 1 স্কোয়ার প্লাস মাইনাস 5 স্কোয়ার প্লাস মাইনাস 3 স্কোয়ার। i মাইনাস 5j মাইনাস 3k ডিভাইডেড বাই রুট ওভার
ওয়ান প্লাস 25 প্লাস হচ্ছে 9, 25 9 34 আর একে 35, রুট ওভার 35। এই হচ্ছে দেখেন আপনার যদি ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা দেওয়া থাকে সেখান থেকে আমরা কি করতে পারি, একক ভেক্টরটা বের করতে পারি এবং অবস্থান ভেক্টর থেকে ভেক্টরও নির্ণয় করতে পারি। ওকে, সো ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থার ডিটেলস শেষ, মানে যা যা আলোচনা করার ইচ্ছা ছিল আমার সব ইনশাল্লাহ হয়ে গেছে। এখন আমরা আর একটা জিনিসে হাত দিব, যেটা হচ্ছে ভেক্টরের গুণন। যে আমরা তো এতদিন পর্যন্ত ভেক্টরকে কি করতেছি, প্রকাশ করতেছি, যোগ করতেছি, বিয়োগ করতেছি। তাহলে এবার ভেক্টরের গুণে যাব আমরা। ভেক্টরের যোগ বিয়োগ কিন্তু আমরা শিখে ফেলছি অলরেডি। সামান্তরিক সূত্রে কি করছি, ভেক্টরকে যোগ করছি। উপাংশে নির্ণয় করে ভেক্টরকে কিন্তু যোগই করতেছি। তাহলে এবার যোগ বিয়োগ যদি হয়ে যেয়ে থাকে আমরা কিসে যাব, মাল্টিপ্লিকেশন বা গুণনে যাব। সো আমরা আজকে যেটা শুরু করব ইনশাআল্লাহ সেটা হচ্ছে ভেক্টরের গুণন। বা মাল্টিপ্লিকেশন অফ ভেক্টরস। এখন ভেক্টরের গুণটা দুই ভাবে ভাগ করা হয়। ভেক্টরের দুই প্রকার গুণ হতে পারে, একটা হচ্ছে স্কেলার বা ডট গুণন, যেটা হচ্ছে স্কেলার অর ডট প্রোডাক্ট। এখন কখন স্কেলার বা ডট গুণন হবে, যদি দুইটা ভেক্টরের গুণফলটা নিজে একটা স্কেলার রাশি হয় তাহলে ওই গুণকে বলা হয় স্কেলার বা ডট গুণন। তাহলে দেখেন, যদি দুইটি ভেক্টর এর গুণফল স্কেলার রাশি হয় তাহলে ওই গুণকে স্কেলার বা ডট গুণন বলে। এখন এটাকে কেন ডট বলা হচ্ছে, গুণটা ডট দিয়ে প্রকাশ করা হয়। ধরেন এ একটা ভেক্টর, বি একটা ভেক্টর, গুণটাকে আমরা মাঝখানে এ আর বি এর মাঝখানে ডট দ্বারা প্রকাশ করতেছি, এ ডট বি। এই কারণে এটাকে বলা হচ্ছে স্কেলার বা ডট গুণন। আর সেকেন্ড যে গুণটা সেটা হচ্ছে ভেক্টর গুণন বা ক্রস গুণন। ভেক্টর বা ক্রস গুণন। ভেক্টর গুণন কাকে বলে, যদি দুইটা ভেক্টরের গুণফল একটা ভেক্টর রাশি হয়, যে গুণফলটা পাবো সেটা একটা ভেক্টর রাশি হয়ে যাবে, তাহলে ওই গুণনকে বলা হবে ভেক্টর বা ক্রস গুণফল। যদি দুইটি ভেক্টর রাশির গুণফল ভেক্টর রাশি হয় তাহলে ওই গুণনকে ভেক্টর বা ক্রস গুণফল বলে। তাহলে ধরেন দুইটা ভেক্টর এ আর বি, এই দুইটার ক্রস গুণফল হচ্ছে এ ক্রস বি দ্বারা প্রকাশ করা হয়। এই যে
ভিতরে ক্রস দিয়ে প্রকাশ করা হয়েছে বলেই এটার আরেকটা নাম কি দেওয়া হয়েছে, ক্রস গুণফল দেওয়া হয়েছে। সো দেখেন এটা হচ্ছে সংজ্ঞা, পরীক্ষায় যদি 1 নাম্বার মানে জ্ঞানমূলক প্রশ্ন হিসেবে আসে তখন এই সংজ্ঞাটা আপনারা দিতে পারবেন ইনশাল্লাহ। এখন আসেন আমি আজকে আপনাদেরকে স্কেলার বা ডট গুণফলের শুরুটা করিয়ে দিব। স্কেলার বা ডট গুণফলের যে শুরুটা সেটা আমরা করব আজকে। স্কেলার বা ডট গুণফল, স্কেলার মাল্টিপ্লিকেশন और এটাকে ডট প্রোডাক্টও বলা হয়, যেহেতু ডট গুণন আর গুণনটা ইংরেজিতে প্রোডাক্ট আকারে বলা হয়। দেখেন এইখানে জিনিসটাকে বিজ্ঞানীরা সংজ্ঞায়িত করছেন, কেন কিভাবে আসছে সেটা আমি কেউই মনে হয় জানে না, এই জাস্ট ডট গুণনকে সংজ্ঞায়িত করা হয়েছে। সো এখনকার জিনিসটুকু হচ্ছে একটা ডেফিনেশন বা সংজ্ঞা আকারে আমাদের দেখতে হবে যে এ একটা ভেক্টর যদি হয়, বি আরেকটা ভেক্টর যদি হয়ে থাকে, তাহলে দুইটা ভেক্টরের মাঝখানের কোণটা যদি থিটা হয়ে থাকে, এ এবং বি দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কত, থিটা, তাহলে থিটা এ ভেক্টর ও বি ভেক্টরের মধ্যবর্তী কোণ। সুতরাং এইখানে আমাদের সংজ্ঞায়িত যেভাবে করা হয়েছে ডট গুণনটাকে, এ ডট বি ইকুয়ালস টু এ বি কস থিটা। এ ডট বি সমান কি, এ বি কস থিটা, এটা হচ্ছে ডট গুণনের ডেফিনিশন বা সংজ্ঞা। এখন একটা জিনিস খেয়াল করি আমরা, এ ডট বি করলে আমরা কি পাচ্ছি, এ বি এবং কস থিটা পাচ্ছি। আবার বি ডট এও যদি করি তাও কিন্তু বি এ কস থিটা পাচ্ছি, যেটা হচ্ছে এ বি কস থিটা, কারণ কোনো দিক তো নাই, পুরোটাই মান, তাহলে ইকুয়ালস টু এ ডট বি। তাহলে আমার এ ডট বি সমান বি ডট এ। তাহলে ডট গুণনে এ এবং বি কে আপনি যদি ইন্টারচেঞ্জ করেন, একটার সঙ্গে আরেকটাকে বিনিময় করেন, গুণফলের চেঞ্জ হচ্ছে না। কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন, এগুলো প্রত্যেকটা এমসিকিউ ইনফরমেশন। আপনাদের যাদের থিওরি পড়তে খারাপ লাগে বই থেকে, তাদের জন্য আমি কিন্তু অলরেডি ক্লাসেই জিনিসগুলো পড়ায় দিচ্ছি, যাতে এমসিকিউতে আপনারা ধরে না খান। এগুলো প্রত্যেকটা এমসিকিউ ইনফরমেশন, যে ডট গুণন এখানে কি সূত্র মেনে চলবে, বিনিময় সূত্র মেনে চলবে। কিভাবে, এ ডট বি সমান বি ডট এ, তাহলে দেখেন এর সঙ্গে বি কে ইন্টারচেঞ্জ বা অল্টারনেট বিনিময় করলেও গুণফলটা চেঞ্জ হচ্ছে না। সুতরাং আমরা বলতে পারছি ডট গুণন কি সূত্র মেনে চলে, বিনিময় সূত্র মেনে চলে। তাহলে আমরা ডট গুণন যে বিনিময় সূত্র মেনে চলে সেটা পেয়ে গেলাম, ঠিক আছে। সো তাহলে খেয়াল করেন আমরা দুই প্রকার গুণ পাইছি, তার মধ্যে একটা হচ্ছে কি গুণন, ডট গুণন। আজকের ক্লাসটা তাহলে আমি এই পর্যন্তই রাখবো, আপনারা এই পর্যন্ত অতি অবশ্যই পড়ে ফেলবেন। এবং আমি ইনশাল্লাহ এই উইকের মাঝখানে যে কোনো একদিন মেসেঞ্জার গ্রুপটায়, যারা এখনো মেসেঞ্জার গ্রুপে অ্যাড হন নাই, তারা আমি যে ফেসবুক আইডিটা দিয়ে লাইভে আসতেছি ওই আইডিতে নক দিবেন, কারণ মেসেঞ্জার গ্রুপে অ্যাড না হলে আপনারা ম্যাটেরিয়ালসগুলো পাবেন না। আজকে পর্যন্ত আমি যে 8টা লেকচার নিছি, এই 8টা লেকচারের উপরে আমি কিছু হোমওয়ার্ক দিব আপনাদেরকে। হোমওয়ার্কগুলো আমি মেসেঞ্জার গ্রুপে ইনশাল্লাহ পোস্ট করে দিব, উইকের মাঝখানে যে কোনো একদিন করে দিব। আপনাদের কাজ হচ্ছে বাসায় প্র্যাকটিস না করলে পড়াটা কিন্তু ঠিকমতো হবে না। সো এই হোমওয়ার্কগুলো আপনারা বাসায় ট্রাই করবেন। নেক্সট বৃহস্পতিবার ক্লাসের শুরুতে আমি হোমওয়ার্কগুলোর অ্যান্সার ইনশাল্লাহ দিয়ে দিব। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ইনশাল্লাহ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন এবং নিয়মিত বাসায় পড়ালেখাটা শুরু করে দেন, নাহলে কিন্তু পিছিয়ে পড়বেন।
ওকে, তাহলে আল্লাহ হাফেজ।